হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। তো আজকে আমরা ক্লাস নাম্বার 20-তে এসে উপস্থিত হয়েছি। বাবা, ডব্লিউবিসিএসসি গ্রুপ সি গ্রুপ ডির ডেট এখনও ঘোষণা হয়নি বলে এটা ভেবো না যে পরীক্ষা অনেক দেরি হবে। মার্চ মাসের মধ্যেই পরীক্ষা হবে, তাই তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো। আমি ভুলভাল কথা বলে তোমাদের সময় নষ্ট করি না বা কোনো রকম কোনো প্রেডিকশন করি না। আমার যেটা মনে হয় সেটা আমি বলছি, পড়াশোনা এখন থেকে করে যাও, ফল তার ঠিক পাবে। ওকে, তো চলে আসি ক্লাস নাম্বার 20-তে। দেখো, আর যারা তোমরা এখনও অ্যাপ ডাউনলোড করো নি, অ্যাপ ডাউনলোড করো। সেখান থেকে তোমরা ফ্রিতে গ্রুপ সি গ্রুপ ডি এবং এসএসসি জিডির জন্য তোমরা মক টেস্ট দিতে পারবে। এই হচ্ছে আমাদের অ্যাপের হচ্ছে আউটলাইন। এরকম তোমরা অ্যাপটা ডাউনলোড করার পরে যখন ওপেন করবে এরকম একটা গেটওয়ে তোমরা দেখতে পাবে এবং সেখানে দেখতে পাবে ফ্রি টেস্ট সিরিজ বলে একটি ট্যাব আছে। সেখান থেকে গিয়ে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে। ওকে, চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। এই হচ্ছে আমাদের সিলেবাস। তোমাদের বারবার বলেছি প্রতিটা ক্লাসেই আমি সিলেবাসকে মেনটেন করি এবং এই 10টি টপিকের ওপরই প্রশ্ন দেওয়া হয়। ওকে, তো চলে আসি প্রথম প্রশ্নে ডাইরেক্ট। একজন মালির কাছে 1826টি লাল ফুল এবং 2486টি হলুদ ফুল আছে। খুব ভালো কথা। তাহলে এখানে নাম্বার অফ ফ্লাওয়ারের সংখ্যা বলা হয়েছে। তিনি কি করতে চেয়েছেন না, তিনি তাদের এমনভাবে সবচেয়ে বড় সম্ভাব্য সমান দলে সাজাতে চান যাতে প্রতিটি দলে একই সংখ্যক লাল এবং হলুদ ফুল থাকে। খুব ভালো কথা। তাহলে এখানে তিনি কি করতে চাইছেন না, প্রত্যেকটা দলে সমান সংখ্যক লাল আর হলুদ ফুল রাখতে চাইছেন এবং প্রতিটি দলে সর্বাধিক কতগুলো ফুল থাকতে পারে সেটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এই লাইনটার মধ্যে গল্প বলা হয়েছে যে এমনভাবে সাজাতে হবে যে সবচেয়ে বড় সম্ভাব্য সমান দলে সাজাতে চান যাতে প্রতিটি দলে একই সংখ্যক লাল এবং হলুদ ফুল থাকে। তাহলে একই সংখ্যক লাল হলুদ ফুল থাকা মানে হচ্ছে আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যা 1826কেও পুরোপুরি ভাগ করে এবং 2486কেও পুরোপুরি ভাগ করে এবং সেই সংখ্যাটা যেন এদের কি হয় না সবথেকে বড় ফ্যাক্টর হয়। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তার মানে সেটা হচ্ছে কি, সেটা অবশ্যই এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে HCF, তাই তো? তাহলে HCF অফ কি না 1826 ও 2486 ইজ নট ইবল, একদম ঠিক। তাহলে 1826 আর 2486 HCF তোমরা যদি এখন ভাগ প্রক্রিয়ায় বা এরমভাবে নির্ণয় করতে চাও তাহলে বলবো এটা বোকামো। তুমি তাহলে আমার ক্লাস ঠিকঠাক ফলোই করো না। তুমি দেখবে 4টে অপশানের দিকে, 4টে অপশান তোমার কাছে ব্রহ্মাস্ত্র। তাহলে 1886, 1826 আর 2486 এই দুটো সংখ্যাই হচ্ছে ইভেন নাম্বার। তার মানে এদের মধ্যে 2 তো লুকিয়ে আছেই, তার মানে 2 দিয়ে তো এরা ভাগ যায়। তার মানে যেটা HCF হবে সে অবশ্যই কী হবে না 2-এর মাল্টিপল হবে। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক। 33 কি 2-এর মাল্টিপল না, তার মানে এই অপশান আনসার হতে পারে না। 11 কি 2-এর মাল্টিপল না, তার মানে সি অপশানও আনসার হতে পারে না। পড়ে আছে বি আর ডি। বি অপশানে দেখো 10 দেখতে পাচ্ছি। তাহলে 10 যদি এদের HCF হয় তার মানে অবশ্যই দুটো সংখ্যার ইউনিট ডিজিট 0 হতে হবে, মানে এরা 10-এর মাল্টিপল হতে হবে, কিন্তু সেটা নয়। তার মানে অবশ্যই অপশান বিও আনসার হতে পারে না, একমাত্র অপশান ডি 22 হয়ে যাবে কারেক্ট আনসার। বলো, কোনো অঙ্ক কি করতে হলো? এটাই হচ্ছে ম্যাজিক। এইভাবে যদি অঙ্ক করতে চাও তোমাদের এই ক্লাসগুলো ফলো করতে হবে। এই ক্লাস মানে এই অঙ্কটা দেখার পর 10-15টা লাইক তো এমনি দেওয়া উচিত তোমাদের। চলো নেক্সট প্রশ্ন। একটি কুচকাওয়াজে 32 সদস্যের একটি সেনা ব্যান্ডের পেছনে 616 সদস্যের একটি সেনা দল মার্চ করবে। খুব ভালো কথা। 2 দল একই সংখ্যক কলামে মিছিল করবে। ওকে, সর্বোচ্চ কত সংখ্যক কলাম দ্বারা হাঁটতে পারে? তাহলে সেম গল্প। তাহলে এখানে আমাকে এই 32 আর 616কে এমনভাবে কলমে সাজাতে হবে যাতে কি হয় না একই সংখ্যক তারা কলমে মিছিল করে। তাহলে আমাকে এমন একটা কলম সংখ্যা নিতে হবে যেটা 32কেও পুরোপুরি ভাগ করে, 616কেও পুরোপুরি ভাগ করে এবং অবভিয়াসলি যদি সর্বোচ্চ বলা হয়েছে তার মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ কার না 32 অ্যান্ড 616। তাহলে দেখো 32 আর 616 সেম উপায় আমি প্রশ্নটা আনসার করতে পারি যে 32 আর 616 দুজনেই ইভেন নাম্বার, কিন্তু এখানে 4টে অপশান দুটোই সবকটাই ইভেন নাম্বার আছে। তাহলে দেখতে পাচ্ছি প্রথম অপশান আছে 10 এবং 10 যদি হতে হয় HCF তাহলে এদের প্রত্যেকের ইউনিট ডিজিট 0 হওয়া উচিত, তার মানে এটা আনসার হতে পারে না। 8 হতে পারে কারণ 32কে 8 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 16 হতে পারে যেহেতু 8 হচ্ছে, এই 16 হচ্ছে কি 8-এর ডাইরেক্ট মাল্টিপল। তাহলে 8 আর 16-এর গল্প আমি ভুলে গেলাম। আমি চলে আসি অপশান ডি 12 হতে পারে না কারণ 32কে তো 12 দিয়ে ভাগই যায় না। তাহলে এবার চলে আসি 8 আর 16-এর গল্পে। আমি দেখি 8 দিয়ে ভাগ করলে তো আমি দেখতে পাচ্ছি এখানে 4 পড়ে থাকছে ভাগফল, আর একে যদি 8 দিয়ে ভাগ করি দেখতে পাচ্ছি 8 7 56
দেখতে পাচ্ছি কত পড়ে থাকছে, আরও 56, মানে 77 বার পুরোপুরি যাচ্ছে। এই 77 মধ্যে আর কোনো 2-এর মাল্টিপল লুকিয়ে নেই। 77 একটা অড নাম্বার, তার মানে একে আর 2 দিয়ে ভাগ যায় না, তার মানে অবভিয়াসলি এই সংখ্যাটাকে 16 দিয়ে ভাগ যায় না। তাহলে 16 দিয়ে যখন ভাগ যায় না, তাহলে 16 আনসার হতে পারে না, তার মানে একমাত্র অপশান বি 8 হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল কীভাবে আমরা আনসার অপশান দেখে আনসার নির্ণয় করছি, বলে একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 2x + 3y = 17। প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই। 2x + 3y = 17, এই একটা গল্পতেই প্রশ্ন আমার আনসার বেরিয়ে যাবে। কি করে দেখো দেখো দাদা, 17 এখানে বলা আছে, ওকে। তাহলে দেখতে পাচ্ছি যে আমি 4টে অপশানের মধ্যে আগে দেখি দাদা 17 যদি এদের যোগফল হয়, আমি যদি এর ভ্যালু 3 বসাই, তাহলে 3-এর কিউব কত হয়? আচ্ছা 3-এর কিউব 27 হয়। তাহলে 27 ইটসেলফ 17 অপেক্ষা কি বড়, তার মানে কখনোই এর ভ্যালু 3 হতে পারে না। তার মানে অপশান এ, অপশান বি এখানেই অমিট হয়ে গেল। ঠিক আছে, পড়ে আছে কে? অপশান সি আর অপশান ডি। অপশান সি কি দেখতে পাচ্ছি? অপশান সি দেখতে পাচ্ছি দাদা এক্সের ভ্যালু 3, তাহলে এক্সের ভ্যালু 3 বসিয়ে দাও, তাহলে 2-এর কিউব হয়ে যাবে। আর এর ভ্যালু কী বসাবো? 2 বসাবো, তাহলে 3-এর স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে 2-এর কিউব হচ্ছে 8 আর 3-এর স্কোয়ার হচ্ছে 9, তা 8 আর 9 যোগ করলে 17 হয়, একদম হয়। তার মানে কি অপশান সি হবে কারেক্ট আনসার। আর এখানে দেখো এখানে কী আছে না, এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 1 বসালে তো এটা 2 হবে, এটা 2 দেবে। আর এখানে 9 দেবে, তাহলে 9 + 1 যোগ করলে 10 হবে, 17 তো হবে না। তার মানে অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। এই নেক্সট অপশানের নেক্সট স্টেটমেন্টের দিকে আমার দেখতেই হলো না। ওকে, পরের প্রশ্ন, 6 + 66.6 - 6.66 + 666। আচ্ছা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নে কোনো ট্রিক্স কিচ্ছু দরকার নেই, আর কোনো বেশি যোগ বিয়োগ করার দরকারই নেই। 666 সবথেকে বড় সংখ্যা, তার মানে এর থেকে বড়ই আনসার হবে। ওকে, এবার শুধু দেখতে পাচ্ছি এই দুটো পার্ট যার মধ্যে মাইনাস লুকিয়ে আছে, তাহলে এই দুটো পার্ট থেকে আমি আনসার বের করে ফেলতে পারবো। আমি দেখতে পাচ্ছি 66.6 থেকে 6.66 বিয়োগ করতে হবে। তাহলে এখানে 0 বসিয়ে দাও, তাহলে বিয়োগ করলে কী হচ্ছে? 6 থেকে 10, 4 দিলে, 7 থেকে 16, 9 দিলে, তাহলে 0 পয়েন্ট এখানে বাকি আর এখানে নির্ণয় করার দরকার নেই। তাহলে 0.94 দেখতে পাচ্ছি। আর বাদ বাকি যারা পড়ে যাদের মধ্যে কোনো পয়েন্ট নেই এবং যোগ আছে, তার মানে অবভিয়াসলি যেটা আমার যোগফল হবে তার লাস্ট দুটো ডিজিট হবে 0.94। তার মানে আনসার অপশান বি ছাড়া অন্য কেউ হতেই পারে না। বোঝা গেল? বলে খুব সুন্দর বোঝা গেছে। তাহলে অঙ্ক করার কি প্রয়োজন আছে? না, একদমই প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 5, 84 টাকা প্রতি কেজি মূল্যের চিনির সাথে 59 টাকার প্রতি কেজি মূল্যের চিনি কী অনুপাতে মেশালে কী অনুপাতে মেশানো উচিত? বা খুব ভালো কথা, কী অনুপাতে মেশানো উচিত যাতে মিশ্রণটি 73.7 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 10% লাভ হয়? এই প্রশ্ন আমি আগেও বলেছি। আমি কি দেখছি, এই 84 টাকা প্রতি কেজি মূল্যের চিনির সাথে, তাহলে এই 84 টাকা প্রতি কেজি মূল্যের চিনির সাথে মানে কি, এখানে প্রথম যে প্রকারের চিনি, ফার্স্ট টাইপের চিনি, তার সিপি বলা হয়েছে 84। 79 টাকা প্রতি কেজি মূল্যের চিনি মেশানো হয়েছে, তার মানে এখানেও হচ্ছে সেকেন্ড টাইপ চিনির সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বলা হয়েছে। এবং মেশানোর পর যে মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটা 73.7 টাকায় বিক্রি করা হয়েছে, আমরা এখানে এসপি দেওয়া হয়েছে এবং লাভের পার্সেন্টেজ দেওয়া হয়েছে। তাহলে মিশ্রণের আমি সিপি যদি নির্ণয় করতে পারি, তাহলেই আমি বলে দেবো যে এই প্যাটার্নটা হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে মিশ্রণের সিপি কী করে নির্ণয় করবো? আমি দেখতে পাচ্ছি এখানে প্রফিট পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এসপি দেওয়া হয়েছে। যদি বলি 10% লাভ, তাহলে 10% লাভের ফ্র্যাকশন ভ্যালু কি না, 10 টাকায় 1 টাকা লাভ বা 10 ইউনিটে 1 ইউনিট লাভ। তাহলে 10-এ যদি 1 লাভ হয়, তাহলে বিক্রি করা হয়েছে 11-এ। হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে এটা যদি আমার সিপি হয়, এটা হচ্ছে আমার এসপি, বলবো একদম ঠিক। আর এই 11-এর ভ্যালু বলা হয়েছে কত? 73.7। তাহলে 10-এর ভ্যালু কত হবে? তাহলে 73.7 বাই 11 ইন্টু 10। তাহলে 11 দিয়ে ভাগ যায়, একদম যায়। দেখতে পাচ্ছি 11 6 66, 11 7 77, তাহলে 6.7 মানে 67। তাহলে আমি সিপি পেয়ে গেলাম কত দাদা? মিশ্রণের সিপি কত পেলাম দাদা? 67। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। ব্যাস, তাহলে সবার সিপি পেয়ে গেছি। এবার অ্যালিগেশন, প্রথম টাইপের চা, ফার্স্ট টাইপের চায় সিপি কত না দাদা? 84। সেকেন্ড টাইপের চা সিপি কত দাদা? হচ্ছে 59। আর মিশ্রণের সিপি কত দাদা? 67। হ্যাঁ কি না? এবার বলো এদের অ্যালিগেশন করলে কী পাবো দাদা? 84 থেকে 67 বিয়োগ করলে আমি কত পাচ্ছি না? 17 পাচ্ছি। আর 67 থেকে 67 থেকে কত বিয়োগ করছি? 59। হ্যাঁ, কত পাচ্ছি দাদা? 8 পাচ্ছি। তাহলে 8:17 রেশিওতে এদের মিক্স করা উচিত। তার মানে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, একটি খালি ট্যাঙ্কে 63 লিটার পেট্রোল ঢালার পর
এটি এখনও 1% খালি আছে। তাহলে 1% যদি খালি থাকে তাহলে ভর্তি হয়েছে কত পার্সেন্ট? তাহলে 99% ভর্তি হয়েছে। এটা হচ্ছে আমার ভর্তি হয়ে গেছে। আর 99% ভর্তি করার জন্য 63 লিটার পেট্রোল ঢালা হয়েছে, একদম ঠিক। তাহলে 99% 63 লিটারকে ডিনোট করে থাকে, হ্যাঁ কি না? তাহলে অবভিয়াসলি আর 1% ঢাললেই 100% হয়ে যাবে। তাহলে 100%-এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। কত? 63/99 ইন্টু 100 ইজ নট ইকুয়াল, একদম ঠিক। তাহলে নির্ণয় করতে হবে ওটাই যে সম্পূর্ণ ভরাট করতে মোট কত লিটার পেট্রোল আমার লাগবে, ঢালতে হবে। তাহলে সম্পূর্ণ ভরাট মানে 100% করতে হবে। তাহলে 100%-এর ভ্যালু কত? তো কাটাকুটি যাচ্ছে 9 দিয়ে, 9 সাথে 63, এখানে হচ্ছে 11, তার মানে 700/11। এবার 700/11 করে ফেলো, পয়েন্টে কত হচ্ছে? 11 6 66 40, তার মানে হচ্ছে 11 3 33। তাহলে 63 পয়েন্ট সামথিং একমাত্র অপশানে দিয়েছে। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হ্যাঁ কি না? একদম ঠিক। কোশ্চেন নাম্বার 7, x/y/z বলা হয়েছে 3/4/5। আচ্ছা, এখানে একটুখানি ভালো করে দেখবে, এখানে বেশি স্পেস পড়ে গেছে। এটা হচ্ছে x/y/z বলা হয়েছে 3/4/5। নির্ণয় করতে হবে আমাকে কি না, এর ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। দারুণ ব্যাপার। তাহলে এর ভ্যালু নির্ণয় করতে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে কী চেয়েছে না, x/y/z/z/x। তাহলে জাস্ট এখানে x-এর ভ্যালু 3, y-এর ভ্যালু 4 আর z-এর ভ্যালু 5 বসিয়ে দাও, দ্যাটস ইট, আর কিচ্ছু করার নেই। তাহলে বলো x-এর ভ্যালু কত হয়ে দাও? 3, তার মানে y-এর ভ্যালু কত? 4, তার মানে কী বলেছে? 3/4 ইস টু কত? y/z মানে হচ্ছে কত? 4/5 আর z/x তার মানে 5/3। ব্যাস, এবার একে সিম্পলিফাই করলেই হবে। সিম্পলিফাই কী করে? নিচে যারা বসে আছে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে মানে হরে এরা বসে যাদের এলসিএম করে ফেলো। 4 5 3, 4 5 3-এর এলসিএম এখানে কোনোভাবেই তোমার 4 5 3-এর আমার এলসিএম কী পাবো না, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে নেই, তাদের এলসিএম এদের গুণফল হবে, হ্যাঁ কি না বলো? একদম ঠিক, মানে 60। তাহলে এবার যদি 3-এর 4-কে 60 দিয়ে গুণ করি, 4-এর 5-কে 60 দিয়ে গুণ করি, আর 5-এর 3-কে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে আমি কী পেয়ে যাব না, এই পুরো রেশিওটা সিম্পলিফাইড ফর্মে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাস, এবার দেখো 4-কে 60 দিয়ে কাটাকুটি করে দাও, 3 15 45, 5 12 60, 12 4 কত? 48, আর 3 20 60, 5 20 কত? 100। তাহলে আলটিমেট 45/48/100, অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 600 টাকা মূল্যের একটি প্রকল্প, খুব ভালো কথা। এ এবং বি মানে আলটিমেট হচ্ছে 600 টাকা মূল্যের যেটা প্রকল্প, মানে আলটিমেট 600 টাকা কাজটা করলে পাওয়া যাবে। তার মানে এটাই হচ্ছে, যখন মনে রাখবো যে যখন কোনো একটা টোটাল টাকা ভ্যালু বলা থাকবে, সেই টোটালটাই হচ্ছে টোটাল কাজ। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার। বলছে এ এবং বি কাজটি সম্পন্ন করতে 12 দিন সময় নেয়, খুব ভালো কথা। তাহলে এ এবং বি মিলে সেই কাজটি করতে 12 দিন সময় নিচ্ছে, কিন্তু সি এর সাহায্যে কাজটি শেষ করতে সময় নেয় 10 দিন। তার মানে যদি এ বি এবং সি একসঙ্গে কাজ করে তাহলে 10 দিনে কাজ হয়ে যায়। তাহলে 12 আর 10-এর এলসিএম কত? 60, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে যদি 60 আর 60 যদি টোটাল ওয়ার্ক ধরে নিই আমি এখানে, তাহলে 600-কেও ধরতে পারি, আমি 60ও ধরতে পারি, ডাজেন্ট ম্যাটার। তাহলে আমি দেখতে পাচ্ছি 12 দিনে পুরো 60 ইউনিট করছে এ আর বি। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, মিলিত এফিসিয়েন্সি কত না 60/12 5। আর এ বি এবং সি এর মিলিত এফিসিয়েন্সি কত? 60/10 কত? 6। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে এর সঙ্গে কী যোগ করলে এদের মিলিত এফিসিয়েন্সি 6 হবে? তাহলে অবভিয়াসলি 1 যোগ করলে, তার মানে সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 1। ইজ নট ইট বলো? একদম ঠিক। তাহলে আমরা জানি সবসময় যখন টাকা ডিস্ট্রিবিউট হয় তখন সবসময় এফিসিয়েন্সি রেশিওতে ডিস্ট্রিবিউট হয়। তার মানে এ প্লাস বি এবং সি এরা আলটিমেট কী রেশিওয়ে টাকা পাবে? কারণ এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি? 5, আর সি এর এফিসিয়েন্সি কত দেখতে পাচ্ছি? 1। তাহলে এটা 5:1 অনুপাতে টাকাটাকে কী করবে? ডিস্ট্রিবিউট করবে। টোটাল টাকা কত না, যদি 5:1 বলি তাহলে 5 আর 1-এর যোগফল 6। 6 টাকায় যদি হয় তাহলে এ প্লাস বি 5 টাকা এবং সি 1 টাকা পাবে, কিন্তু 6-এর ভ্যালু কত বলা হয়েছে? তার 600 টাকা। তাহলে আলটিমেট এখানে সি এর ভ্যালু কত হবে? 6-কে 600 কত গুণ করলে হয়? 100 গুণ করলে হয়। তাহলে আলটিমেট 100 টাকা পাবে হচ্ছে সি। 1-কে 100 গুণ করবো, আমার নির্ণয় করতে বলেছে তাদের 3 জন একসাথে কাজ করলে সি এর ভাগ নির্ণয় করো। তাহলে সি এর ভাগ কত হবে? 100 টাকা। অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। যদি বলতো এ আর বি এর মিলিত ভাগ কত, তুমি বলতে 5-কে 100 গুণ করে দাও, 500 টাকা। ওকে, চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, একই সময়ে দুটো ট্রেন এ এবং বি থেকে একে অপরের দিকে 25 মিটার পার সেকেন্ড এবং 75 মিটার পার সেকেন্ড গতিবেগে চলতে শুরু করে, খুব ভালো কথা। তাহলে এরম একটা জায়গা, এরম একটা জায়গা, এই দুটো, এটা হচ্ছে এ প্লেস, এটা হচ্ছে বি প্লেস। এ প্লেস থেকে একটা
ট্রেন যাচ্ছে যার গতিবেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আর বি প্লাস থেকে এর দিকে আর একটা ট্রেন আসছে যার স্পিড হচ্ছে 75 মিটার পার সেকেন্ড। ইজ নট ইট? একদম ঠিক। এবার কি বলা হয়েছে, যখন তারা একে অপরের সাথে মিলিত হয়, এবার এরা এসে এক জায়গায় এসে মিলিত হলো। ওকে, ধর এখানে এসে মিলিত হয়েছে, মিলিত হলো, তখন দেখা যায় যে একটি ট্রেন অন্য ট্রেনের চেয়ে 360 কিলোমিটার অধিক রাস্তা ভ্রমণ করেছে। খুব ভালো কথা। তাহলে যখন এই ধরনের প্রশ্ন থাকবে, আমার কনসেপ্ট খুব ভালো করে বুঝবে, আমার কনসেপ্ট হবে এটা যে এ 1 ঘন্টা, আমি ধরলাম কি এ আর বি এরা দুজনেই 1 ঘন্টা পর মিলিত হয়ে গেছে, এ দুজনেই 1 ঘন্টা পরে মিলিত হয়েছে, তারা দুজনেই 1 ঘন্টা পরে মিলিত হয়েছে। তাহলে 1 ঘন্টায় এ কত ডিস্টেন্স যায়? 25 কিলোমিটার, হ্যাঁ কি না? এর স্পিড কত? 25 কিলোমিটার না মিটার। এ কত ডিস্টেন্স যায়? 25 মিটার। আর বি কত ডিস্টেন্স আসে? 75 মিটার, হ্যাঁ কি না? এবং তারা এখানে এসে মিলিত হলো। তাহলে 1 ঘন্টায় যদি মিলিত হয়, তাহলে তখন দেখছি এরা দুজনে মিলে 25 + 75 টোটাল 100 মিটার ডিস্টেন্স কভার করে। 100 মিটার ডিস্টেন্স কভার করে। তাহলে 100 মিটার যখন ডিস্টেন্স কভার করছে, 100 মিটার যখন ডিস্টেন্স কভার হচ্ছে, তখন দেখতে পাচ্ছি এ 25 মিটার যাচ্ছে, বি 75 মিটার যাচ্ছে। তাহলে এ অপেক্ষা বি কত কম যাচ্ছে? না, এ অপেক্ষা বি 75 - 25 টোটাল 50 মিটার কম যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমি যখন দেখছি ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, তখন এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স কভার হয়েছে তার ডিফারেন্স কত? না 75 - 25 50 মিটার, হ্যাঁ কি না? বলো একদম ঠিক। আমাকে নির্ণয় করতে বলেছে যে যখন দেখতে পাচ্ছি যে দুটো ট্রেনের মধ্যে যাওয়া রাস্তার ডিফারেন্স 360 কিলোমিটার, তখন এ আর বি এর মধ্যে দূরত্ব কত? তার মানে 50-এর জায়গাতেই আমি দেখতে পাচ্ছি 360 বলা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যখন 50 হচ্ছে ডিফারেন্স, তখন ডিস্টেন্স কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে 360 যখন ডিফারেন্স, তখনও ডিস্টেন্স দ্বিগুণ হবে, তার মানে 720 হবে। বলে একদম ঠিক, এতে কোনো ডাউট নেই, একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেছে 720, অপশান বি। তুমি এমনভাবে বলতে পারতে যে 50 যখন ডিফারেন্স তখন 100 ডিস্টেন্স যাচ্ছে, তাহলে যখন 1 ডিফারেন্স তখন 100/50, আর যখন 360 ডিফারেন্স তখন ইন্টু 360, এটাও বলতে পারতে, কিন্তু এটা বাচ্চারা করে, তুমি এখন বাচ্চা নেই, তুমি বড় হয়ে গেছো। ঠিক আছে, বোঝা গেছে? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন। তাহলে এক ব্যক্তি তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 40 কিমি/ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, সে তার অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছায়। খুব ভালো কথা। এবং 30 কিমি/ঘন্টা গতিবেগে ভ্রমণ করে, সে তার অফিসে 22 মিনিট দেরিতে পৌঁছায়। দুটো সম্ভাবনা বলেছে, এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে অফিস। ঠিক আছে, বলেছে যখন সে 40 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, যখন সে 40 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তখন সে কী করছে? সে অফিসে 6 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, 6 মিনিট লেট। ওকে, আর যখন সে 30 কিমি/ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি সে স্পিড কমিয়ে দিল, আরও 30 কিমি/আওয়ার বেগে যাচ্ছে, তখন সে 12 মিনিট দেরিতে 12 মিনিট লেট। ওকে, তাহলে নির্ণয় করতে হবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে নির্ণয় করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। যখন এই ধরনের প্রশ্ন দেবে, আমার ডাইরেক্ট আনসার বেরোবে, একটা সুন্দর ফর্মুলা মনে রাখতে হবে যে দূরত্ব ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 ডিফারেন্স স্পিড 2, মানে স্পিড 1 আর স্পিড 2 মধ্যে ডিফারেন্স কত, নেগেটিভ সাইন নেবো না, ইন্টু টাইম ডিফারেন্স। এবার এই যে টাইম ডিফারেন্স, এটাই হচ্ছে খেলা। তাহলে এখানে স্পিড 1 কত? সাপোজ 40 হচ্ছে স্পিড 1 আর 30 হচ্ছে স্পিড 2। টাইম ডিফারেন্স কী করে নির্ণয় করব? যখন দেখতে পাচ্ছি দুজনেই লেট, এখানেও 6 মিনিট লেট, এখানেও 12 মিনিট লেট, তখন এদের কী করব? ডিফারেন্স নির্ণয় করব কী করে? না, এদের মাইনাস করে দেবো, মানে বড় থেকে ছোটো মাইনাস করে দেবো। তাহলে 12 - 6। এবার যদি একটা আর্লি একটা লেট হতো, তাহলে কী করতাম? এদের যোগ করতাম। আর দুজনেই যদি আর্লি, দুজনেই যদি আগে পৌঁছাতো, তাহলে আমরা কী করতাম? বিয়োগ করতাম বা ডিফারেন্স নির্ণয় করতাম। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে S1 কত দাদা? S1 হচ্ছে 40, S2 কত দাদা? 30, আর S1 আর S2 এর ডিফারেন্স কত? 40 - 30 10। ওকে, টাইম ডিফারেন্স কত? না 12 আর 6 দুটোই হচ্ছে লেট, তাহলে 12 - 6 কত? 6 মিনিট হচ্ছে টাইম ডিফারেন্স। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে মিনিট আছে, কিন্তু এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছি কিলোমিটার/আওয়ার, এখানেও কিলোমিটার/আওয়ার। তাহলে মিনিটকে কী করতে হবে? ঘন্টায় করতে হবে। ঘন্টায় করতে গেলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, দ্যাটস ইট। তাহলে 6, এখানে 10, আর 10-এর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই দুটো শূন্যকে ক্যান্সেল আউট করলো, তাহলে 4 × 3 = 12 কিলোমিটার হয়ে গেল আমার। 12 কিলোমিটার হয়ে গেল আমার কি বাড়ি থেকে অফিসের দূরত্ব। অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, একজন ছাত্রের নম্বর ভুলভাবে 39-এর পরিবর্তে 93 হিসেবে প্রকাশ করা হয়েছে। তাহলে 39-এর পরিবর্তে 39 লেখা, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে
এটা হচ্ছে কারেক্ট না লিখে আমি একদম এটাকে রাইট ছিল নিই, এটা হচ্ছে কারেক্ট নাম্বার। ওকে, লেখা হয়েছে কি না, লেখা হয়েছে 93, এটা হচ্ছে রং। এবং প্রকাশ এর ফলে কী হয়েছে না, ক্লাসের গড় নাম্বার 1 বেড়েছে, ক্লাসের গড় নাম্বার 1 বেড়েছে। তাহলে গড় বা অ্যাভারেজের মেন কনসেপ্ট কী, যে 39-এর পরিবর্তে আমি 93 লিখেছি, তাহলে কত বেশি লিখেছি না দাদা 93 মাইনাস 39, তা 93 মাইনাস 39 মানে হচ্ছে কত, এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে আমার 5, হ্যাঁ কি না, 54 বেশি লিখেছি। তাহলে যেটা আমি বেশি লিখেছি সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, যে পরিমাণ বেশি আমি নিয়ে আসবো সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে আমি প্রত্যেকে যে পাবে, যতটা পাবে সেটাই হবে কি, অ্যাভারেজ বাড়বে। তাহলে প্রত্যেকে যেটা পেয়েছে সেটা হচ্ছে কত, 1। তাহলে প্রত্যেকে যেটা পেয়েছে সেটা হয়েছে 1। তাহলে 54/n = 1। তাহলে এনের ভ্যালু নির্ণয় করতে বলেছে, আলটিমেট কত হবে, 54। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নটা আমি আগের দিন করিয়েছিলাম, এটা অ্যাভারেজের প্রশ্ন নয়, এটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা একটু চেঞ্জ করে নিও। ওকে, এটা আমি একদিন করে হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের আগের দিন আমি করে দিচ্ছি, এটা নিজেরা করে আমাকে অপশান আনসার কোনটা হবে, সঠিক আনসার কোনটা হবে আমাকে বলো, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, যদি অমিত এর 30%-এর সাথে বি এর 40%কে যুক্ত করে তাহলে উত্তর হবে বি এর 80%। তাহলে বি থেকে এর শতাংশ নির্ণয় করো। আচ্ছা দেখি তাহলে অমিত কি বলেছে, এর 30%-এর সঙ্গে, খুব ভালো কথা, তাহলে a ইন্টু 30/100 এর সাথে বি এর 40/100 যোগ করেছে, তাহলে উত্তর হয়েছে কি বি এর 80%, বি ইন্টু 80/100 হয়ে গেছে। খুব ভালো কথা। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে বিকে যদি একদিকে নিয়ে চলে যাই তাহলে 30/100 লিখে দাও, 30/100। তাহলে এখানে যদি উপরে নিয়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি বি কমন যাচ্ছে এবং 80/100 মাইনাস 40/100 মানে আলটিমেট 40/100ই পড়ে থাকছে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট a ইন্টু 30/100 = b ইন্টু 40/100। ইজ ইট ক্লিয়ার? যদি না ক্লিয়ার হয় তাহলে স্টেপটা করে দেবো, আমার মনে হয় স্টেপটা করানো কোনো দরকার নেই। তবে বুঝতে না পারে আমি বলবো কি না, আলটিমেট এই ভদ্রলোক যদি ওপারে যায় তাহলে ব্যাপারটা কী হবে না, বি ইন্টু 80/100 মাইনাস বি ইন্টু 40/100, আর বি কমন নিলে কী পড়ে থাকবে, 80/100 মাইনাস 40/100, হ্যাঁ কি না? আর 80/100 আর 40/100 দুজনকারই কি হরে 100 আছে, তার মানে 80 মাইনাস 40 করলেই গল্প শেষ। আর 80 মাইনাস 40 করলে কত পাবো না, 40/100। তাহলে বি ইন্টু 40/100, হ্যাঁ কি না, বলবো একদম ঠিক। তাহলে এখান থেকে আমি অনায়াসে দেখতে পাচ্ছি যে 100 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 0 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট a/b হয়ে যাচ্ছে কত না, a/b হয়ে যাচ্ছে আমার 4/3, হ্যাঁ কি না? এবার বি এর থেকে এর শতাংশ, এখানে ভাষাটা একটু ভুল আছে, ঠিক আছে, বি এর থেকে এর শতাংশ বলেছে, তার মানে আলটিমেট আমার নির্ণয় করতে বলেছে যে বি এর কত শতাংশ, ঠিক আছে, বি এর কত শতাংশ। তাহলে বি এর কত শতাংশ মানে আমাকে আলটিমেট b/a ইন্টু 100 নির্ণয় করতে হবে, যার সঙ্গে তুলনা করা হচ্ছে, এখানে একটু ভাষায় ভুল আছে, এটা হবে বি এর কত শতাংশ, যার সঙ্গে তুলনা করা হবে সে নিচে থাকবে। তাহলে এখানে এর সঙ্গে তুলনা করা হচ্ছে, এ কথা থাকবে নিচে থাকবে। আর a/b যদি 4/3 হয় তাহলে দাদা b/a হয়ে যাবে আমার কত দাদা, 3/4। ইজ ইট ক্লিয়ার? একদম ঠিক। তাহলে আলটিমেট 3/4 ইন্টু 100 মানে নির্ণয় করতে হবে, 4 25 100, তার মানে 3 25 কত দাদা, 75%। কোথায় আছে? অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, দুই প্রার্থীর মধ্যে এক নির্বাচনে একজন প্রার্থী প্রদত্ত ভোটের 35% অর্জন করেন এবং অন্য প্রার্থীর কাছে 1296 ভোটে পরাজিত হয়। দারুণ কথা। তাহলে এখানে একজন আছে উইনার, একজন আছে লুজার। ওকে, যে লুজার সে 35% ভোট অর্জন করেছে, খুব ভালো কথা। তাহলে উইনার কত পার্সেন্ট পেয়েছে? দেখতে হবে যে কোনো ভোট অবৈধ আছে কিনা। বলছে না, যদি কোনো অবৈধ ভোট না থাকে, মানে কোনো ইনভ্যালিড ভোট নেই, যা ভোট পড়েছে সব ভ্যালিড, তাহলে মোট ভোটের সংখ্যা কত? তাহলে মোট যদি ভোট 100% পড়ে থাকে, তার মধ্যে লুজার পেয়েছে 35%, তার মানে উইনার পেয়েছে 100 মাইনাস 35%, হ্যাঁ কি না? আর 100 মাইনাস 35 কত না, 100 মাইনাস 35 হচ্ছে আমার কত, 65%। ইজ নট ইট? বলো একদম ঠিক। তাহলে উইনার আর লুজারের মধ্যে ডিফারেন্স কত না, 65 আর 35 মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছি আমি এখানে 30%। তাহলে এই 30%ই হচ্ছে উইনার বেশি পেয়েছে বা লুজার কম পেয়েছে, এবং যেটার ভ্যালু বলা হয়েছে 1296 ভোটে পরাজিত হয়েছে। তাহলে উইনার আর লুজারের প্রাপ্ত ভোটের ডিফারেন্স কত, 1296। তাহলে 30%ই 1296কে ডিনোট করছে। আমাকে নির্ণয় করতে হবে কি মোট ভোটের সংখ্যা, তার মানে 100% ভ্যালু নির্ণয় করতে হবে। বলো 100% ভ্যালু কী হবে? তুমি আলটিমেট 1296
30 ইন্টু 100, হ্যাঁ কি না? তাহলে একটা শূন্য এখানে ক্যান্সেল আউট হলো, 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 3 4 12, আর এখানে হচ্ছে 3 3 32 হচ্ছে 96, তাহলে 4320 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। 4320 কোথায় দেখতে পাচ্ছি? অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। 180 টাকা চিহ্নিত মূল্যের একটি পণ্যের ওপর 15% ছাড় দেওয়া হয় এবং 25 টাকা ক্যাশব্যাক দেওয়া হয়। তাহলে যখন আমার কাছে এমপি বলা হয়েছে, এর ওপর ছাড় দেওয়া হচ্ছে 15%, আর 15% ছাড় দেওয়া মানে কি? 15/100 মানে হচ্ছে 3/20। 15% মানে 3/20, তো মানে 20 ইউনিটে 3 ইউনিট ছাড়। তাহলে আলটিমেট বিক্রি করা হচ্ছে কত? বিক্রি করা হয়েছে 20 - 3, তার মানে হচ্ছে 17 20 গুণে হয়ে গেছে আমার কি বিক্রয় মূল্য, কার না চিহ্নিত মূল্যের। তাহলে 180 ইন্টু 17 20 করলেই আমি কী পেয়ে যাবো? পণ্যটির বিক্রয় মূল্য। কিন্তু এখানেও থেমে নেই, বলেছে 25 টাকা আরও ক্যাশব্যাক দেওয়া হয়েছে, মানে -25 করে দাও, এটাই হচ্ছে আমার পণ্যটির সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। তাহলে 100 এখানে কাটাকুটি আছে 180 কাটাকুটি আছে 20 দিয়ে, 20 9 17 9 কত না 153, হ্যাঁ কি না বলো? একদম ঠিক, 153 - 25 মানে হচ্ছে 128। কোথায় আছে? অপশান সি। একজন দুধওয়ালা তার দুধ ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করেন, কিন্তু তিনি এতে জল মেশান এবং এর ফলে 40% লাভ করেন। খুব ভালো কথা। মিশ্রণে জলের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। দারুণ একটা প্রশ্ন। সবসময় মনে রাখবো, যখন কোনো দুধওয়ালা তার দুধ ক্রয় মূল্যে বিক্রি করছে, দাবি করছে এবং জল মেশাচ্ছে, সেটা কেউ জানে না, সেটা একমাত্র দুধওয়ালা জানে, ঠিক আছে? জল মেশাচ্ছি যতটা, যে আর বলা হয়েছে যে জল মেশানোর ফলে সে 40% লাভ করছে, ঠিক আছে? মনে রাখবো, যখনই দুধে জল মেশানো হবে এবং ক্রয় মূল্যে কন্ডিশন অ্যাপ্লাইড কি, সে বলবে ক্রয় মূল্যে বিক্রি করছি, তখন মনে রাখবো যে পরিমাণ জল মেশানো হবে 40%, যদি জল মেশানো হয় তাহলে 40% জলের পরিমাণ, আর 40%ই হচ্ছে আমার লাভের পরিমাণ, প্রফিট, ঠিক আছে? 40%ই হচ্ছে আমার লাভের পরিমাণ। তাহলে আলটিমেটলি 40% এর মানে হচ্ছে, এই যে 40% আমার জল মেশানো হয়েছে, এর মানে হচ্ছে যদি 100 লিটার আমার পিওর মিল্ক থাকে, 100 লিটার পিওর মিল্ক থাকে, তার সঙ্গে 40 লিটার আলটিমেট কী হয়েছে না জল মেশানো হয়েছে। ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মতো পরিষ্কার। তাহলে 40% প্রফিট মানে 40%ই জল মেশানো হয়েছে, ওকে? তাহলে 40 লিটার যদি আমার জল মেশানো হয়, তাহলে আলটিমেট মিশ্রণটা কত লিটার হয়ে গেল না মিশ্রণটা হয়ে গেল আমার 140 লিটারের। তাহলে আমার নির্ণয় করতে বলেছে মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত। তাহলে বলো না 140-এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 40 লিটার আমার কী আছে না আমার জল আছে। তাহলে আলটিমেট মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত না ইন্টু 100, তাহলে আলটিমেট কাটাকুটি হয়ে যাচ্ছে। দেখো কত হচ্ছে এখানে 4, এখানে 2, আর এখানে 7, মানে 200/7, আর 200/7 মানে কত? 7 2 14, এখানে হচ্ছে 28 পয়েন্ট সামথিং হবে, 7 14, মানে 7 7 8 56, 50 আর 7 40, তাহলে হচ্ছে 7 5 35, 50 7 7 49, তাহলে 28.57 চলতেই থাকবে এটা। তাহলে 28.57কে অ্যাপ্রক্স আমি বলতে পারি 28.6, 1 দশমিক স্থান পর্যন্ত বলেছে 28.6, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওকে? কোশ্চেন নাম্বার 18, দারুণ একটা প্রশ্ন, সরলীকরণ করতে হবে এবং এই প্রশ্নটা দেখে অনেকেই ঘাবড়ে যেতে পারে, কিন্তু প্রশ্নের মধ্যে আলটিমেট কিছু নেই। আমাকে শুধু দেখতে হবে যে এই প্রশ্নটার একদম ভেতরে লাস্ট উপরে লবের দিকে দেখো, লাস্টের যে ভদ্রলেখ 225, এর বর্গমূল কত? 15। তাহলে এই 15 কার সঙ্গে না এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেট 154-র সঙ্গে 15 যোগ হয়ে 154-র সঙ্গে 15 যোগ হয়ে কত হলো? তাহলে এই পুরো জায়গাটা হয়ে গেল 169। আবার 169 রুট করলে কত হয়? 13 হয়। তাহলে আলটিমেট 108-এর সঙ্গে 13 যোগ করলে কত হলো না 108-এর সঙ্গে 13 যোগ হয়ে টোটালটা কেটে হয়ে গেল 121। এবার বলো 121-এ বর্গমূল করলে কত হয়? দাদা 11। তাহলে আলটিমেটলি পুরো জায়গাটা অমিট হয়ে গেল কত? 11 এর সঙ্গে যোগ হলো এবং 25 + 11 হয়ে গেল কত দাদা? 25 + 11 যোগ করলে হয় 36। তাহলে আলটিমেটলি পুরো জায়গাটা কেটে হয়ে গেল 36। এবার 36-এ বর্গমূল করলে কত হয়? 6। তাহলে 10 + 6 যোগ করে কত হলো? 16। তাহলে আলটিমেটলি পুরো জায়গাটায় কে বসে গেল? একাধিপত্য করছে 16। তাহলে 16-র রুট করলে কত হয়ে যায়? 4। তার মানে পুরো এই জায়গাটার আলটিমেট ভ্যালু আমি 4 পেয়ে গেলাম, বলো? ঠিক আছে, শুধু এইটুকু জিনিস মাথায় রাখলেই গল্প শেষ। আর নিচে কে বসে আছে? বাবা, নিচে দেখতে পাচ্ছি 19.25 × 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে 16। এবার 16 × 19.25 গুণ করা কি কষ্টসাধ্য, করবো না। আমি 19.25-এর সঙ্গে 4 গুণ করবো, ক্যালকুলেশন বোঝো। 25-এর সঙ্গে 4 গুণ করলে হয় 100, তাহলে 19-এর সঙ্গে 4 গুণ করলে হয় 76, আর 76-এর সঙ্গে আগের 100-র 1 যোগ করে হয়ে যাবে 77। বোঝা গেল?
তাহলে 77-এর সঙ্গে আবার 4 গুণ করতে হবে। 77-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 7 28-এর 8 হাতে 2, 4 7 28 2 30, 308। আর 308-এর সঙ্গে 16 যোগ করলে হয়ে যাবে 324। আর 324-এর আলটিমেট পুরো জায়গাটা হয়ে গেল 324। আর 324-এর বর্গমূল কত? 18। তাহলে 4/18, তার মানে হচ্ছে 2/9 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 19। আচ্ছা, আবার একটা ফ্র্যাকশন এবং এখানেও দেখতে পাচ্ছি সরলই করতে বলেছে। তাহলে এটা কি তোমরা হোমওয়ার্ক করবে? হোমওয়ার্ক করো, এটা হোমওয়ার্ক করো, দিয়ে আমাকে আনসার বলো। ওকে, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, 8,000 টাকার উপর বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। আমাদের চক্রবৃদ্ধি সুদ যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু অনেক সময় আমাদের WBCSর ওপর কোনো ভরসা নেই, বলতেই পারে সিম্পল ইন্টারেস্ট দিয়ে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রশ্ন। এই জন্য আমি প্রশ্নটা রেখেছি। 8,000 টাকার উপর 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। আমি কি করব না, 10%-এর সাকসেসিভ করব। তাহলে 10% যদি সাকসেসিভ করা হয়, তাহলে 10%-এর সাকসেসিভ কত হয়? 10 + 10 20 ইন্টু প্লাস 10-এর স্কোয়ার বাই 100, তার মানে আলটিমেট কত? না 21%। দ্যাটস ইট। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? না 8,000 টাকার 21%, সরি 80,000 টাকার 21%। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। আর 21 8-এ কত? 168। আর 168 পেছনে দুটো শূন্য কোথায় আছে? অপশান বি। বোঝা গেল?